আসসালামু আলাইকুম। এসএসসি 26 ব্যাচ। আমাদের মধ্যে অনেকের স্বপ্ন থাকে যে আমি ট্যালেন্ট পুলে বৃত্তি পাবো এবং আমি 1200 প্লাস নাম্বার পাবো। বেশি নাম্বার পাইলে যেটা সুবিধা হয় আমাদের জন্য যে আমরা খুবই ইজিলি একটা ভালো কলেজ পাই এবং প্লাস এটা একটা গর্বের বিষয় যে আমি এসএসসিতে বৃত্তি পাইছি। সো আজকের এই ভিডিওটাতে আমরা কিভাবে পরীক্ষার হলে লিখলে এবং এখন থেকে কিভাবে পড়াশোনা করলে 1200 পাবো এবং বৃত্তি পাবো সেটা নিয়ে যেমন কথা হবে, সেই সাথে যারা এটা হয়তো আমাদের টার্গেট না, যেটা এত ভালো আমার লাগবে না, স্টিল এই টেকনিকগুলা ইউজ করলে আমাদের নাম্বারস কিন্তু বেশি আসবে। ঠিক আছে? সো চলো আমরা কথা না বাড়াই আজকে শুরু করি। তো আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে স্কলারশিপের ক্ষেত্রে নর্মালি কি কি দেখা হয়। স্কলারশিপে অনেক কোটা মোটা অনেক কিছু থাকে, বাট স্কলারশিপের প্রথম যে ক্রাইটেরিয়াটা তারা বলে যে তাদের তো 5 পয়েন্ট পাইতে হবে। ঠিক আছে, এই 5 পয়েন্টটা অ্যাকচুয়ালি উজ্জ্ব রাখে, বেসিক্যালি লাগে হলো গোল্ডেন। আগে তারা দেখে গোল্ডেন আছে কিনা। দুই, গোল্ডেনের পরে তারা দেখে যে তোমার কার নাম্বারটা বেশি, টোটাল নাম্বার। এখানেই হলো আমরা প্রথম যে ভুলটা করি, যে মেজরিটি মানুষজন কি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি নিয়ে পাগল হয়ে গেছে, কিন্তু বাংলা ইংলিশ বিজিএস আইসিটিতে তার নাম্বারই নেই। সো টোটাল নাম্বারে কিভাবে বেশি আসবে, আমাকে সব সাবজেক্টে ফোকাস দিতে হবে। দেন গেস করো দেখি তারা কোন সাবজেক্টে, ধরো কারো গোল্ডেন আছে কয়েকজনের, টোটাল নাম্বারও তাদের সেম। এরপরে তারা দেখবে যে ভাইয়া এদের মধ্যে কে বাংলাতে বেশি পাইছে, এরপরে তারা দেখবে কে ইংলিশে বেশি পাইছে, এরপরে দেখবে তারা কে জেনারেল ম্যাথে বেশি পাইছে, এরপরে দেন হলো আদার্স, অন্যান্য সাবজেক্টগুলো গ্র্যাজুয়ালি দেখতে থাকবে। নর্মালি এই কয়েক স্টেপে বৃত্তির সিটগুলা ফিল আপ হয়ে যায়। সো তুমি যদি বৃত্তি পাইতে চাও, দ্য মেইন থিং ইউ শুড ফোকাস ইজ হিয়ার, এই জায়গাটাতে তোমার টোটাল নাম্বার অনেক বেশি থাকার লাগবে। এখন টোটাল নাম্বার বেশি থাকার জন্য তাহলে আমার প্রথম স্ট্র্যাটেজি কি, আমাকে অল সাবজেক্টে, সব সাবজেক্টে ফুল ফোকাস দেওয়ার লাগবে। আচ্ছা, এখন তাহলে আমাদেরকে এখন এই পয়েন্টে যেটা বাকিরা ফোকাস করতেছে না, সেরকম দুইটা পয়েন্টে ফোকাস দিতে হবে। এক, এখানে আমি কিছু সাবজেক্টের নাম লিখি, বিএন, ইএন, আইসিটি, বিজিএস, ইসলাম, এগুলা। আর একটা যে জিনিস নিয়ে কেউ ফোকাস দিচ্ছে না সেটা হলো এমসিকিউ। দেখো, তুমি যদি বৃত্তি পাইতে চাও, তোমাকে বাংলা ইংলিশ আইসিটি বিজিএস আর ইসলামে প্রচুর ভালো নাম্বার পাইতে হবে। এইটাতে যখন ভালো নাম্বার পাবা, সায়েন্সের মধ্যে খুব একটা ডিফারেন্স তুমি ক্রিয়েট করতে পারবা না। সেকেন্ড ইন লাইন ইজ এমসিকিউ। এমসিকিউতে মেজরিটি স্টুডেন্টস এখন পড়াশোনা করতেছে না, সবাই সিকিউ নিয়ে পাগল হয়ে গেছে। বাট এই সময়টাতে তুমি যদি একটু তলায় তলায় এমসিকিউ পড়ো তাহলে কিন্তু হয়ে যাবে। এখন চলো আমরা এগুলারতে কোনটাতে কেমনে পড়বো সেটা নিয়ে একটু আলোচনা করি। বাংলার ক্ষেত্রে দুইটা জিনিস মনে রাখতে হবে। এক হলো সাইজ, সিকিউ এবং বাংলা দ্বিতীয় পত্র রিটেনের জন্য আমাকে বড় করে লিখতে হবে, যত বড় করে লিখবো তত নাম্বার ভালো আসবে। দুই হইল আমাদের যে এমসিকিউগুলো আছে বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের, এগুলার জন্য আমরা গাইড বই থেকে এমসিকিউ পড়ব, এখান থেকেই মেজরিটি অফ দ্য টাইম তুলে নেওয়া হয়। ইংলিশের ক্ষেত্রে ওয়ান ওয়ার্ড, দ্যাট ইজ মডেল টেস্ট, এখন থেকে প্রচুর পরিমাণে মডেল টেস্ট সলভ করতে হবে। আইসিটির ক্ষেত্রেও আমাদের গাইডের এমসিকিউ পড়তে হবে। আর আমাদের বিজিএস আর ইসলামের জন্য দুইটা পয়েন্ট, এক হলো এমসিকিউ ফ্রম গাইড এবং সাইজ। কারণ এই প্রত্যেকটা জায়গায় এটলিস্ট বাংলা বিজিএস এবং ইসলামে আমি যত বড় করে সৃজনশীল লিখতে পারবো, যদি আমি 7টা সৃজনশীল বড় বড় করে লিখতে পারি তাহলে আমার নাম্বার ভালো আসবে। এ পর্যায়ে সিকিউ কেমনে লিখবা সেটার একটা আমি ফরম্যাট তোমাকে দেখাই দিই। চলো আমরা পেজ আর্ট করি। এটা একটা পেজ, এটা তার পরের পেজ, এটা তার পরের পেজ, এটা হলো তার পরের পেজ। ঠিক আছে? সো যে কোনো একটা সিকিউ যখন শুরু হবে, তুমি এখানে দাও, এ ধরো 1 নং প্রশ্নের উত্তর। ওকে, এই যে ক, ক আমি 1 লাইনে বা 2 লাইনে লিখে দেব। খ, খ এর ক্ষেত্রে সবসময় 2টা প্যারা করবা, 1 লাইনে একটা উত্তর, দেন নিচে আরেকটা ব্যাখ্যা। এ গেল আমাদের খ। গ এর ক্ষেত্রে, গ আমরা এখানে শুরু করব। গ এর ক্ষেত্রে প্রথমে একটা ছোট প্যারা, তারপরে আরেকটু বড় একটা প্যারা চলতেছে, এবং গ এর 3 নাম্বার প্যারাটা শুরু করব এইখান থেকে। অর্থাৎ যদি আমি এটা একটু মুছে দেই, এইটুকু মুছে দিই, যদি এটা আমি একটু ফিল আপ করে দিলাম, তৃতীয় প্যারাটা আমাদের এই জায়গায়, অর্থাৎ গ যাব কত, এই যে আমার 1 নাম্বার প্যারা, এই যে আমার 2 নাম্বার প্যারা, এই যে আমার 3 নাম্বার প্যারা। গ গেছি কয় পেজ,
1.5 পেজ। এরপরে আসলো হলো আমাদের ঘ। ঘ আমরা ওখান থেকে শুরু করব। এখানে আমার একটা প্যারা, এখানে আমার দ্বিতীয় প্যারা, এখানে আমার তৃতীয় প্যারা, এবং আরেকটা পেজ নিয়ে এইখানে আমি অল্প 2-4 লাইন লিখে চতুর্থটা এখানে শেষ করে দিব। পরের সিকিউটার ক্ষেত্রে এটা ধরো 2 নং প্রশ্নের উত্তর, এখানে ক শেষ, এরপরে আমার খ এখানে শেষ, আবার গ হবে ওখান থেকে, অর্থাৎ গটা আমি প্রতিবার ফ্রেশ পেজ থেকে শুরু করব। এখন হিউম্যান সাইকোলজি কি, ও দেখতেছে ঘ আমার শুরু হয়েছে এখানে একটু, এখানে একটা, আবার এখানে একটু, তার মানে এই দুইটা জোড়া দিয়ে ঘ লেখছে কয় পেজ, 2 পেজ, কিন্তু 2 পেজ কিন্তু অ্যাকচুয়ালি না, জোড়া দিয়ে লিখলে 1 পেজই লেখছো। আর ও চিন্তা করছে গ লেখছে কয় পেজ, ভাইয়া লেখছে 1.5 পেজ, ক খ তো ঠিক আছে, তখন দেখবা তোমাকে নাম্বার সৃজনশীলে দিয়ে দিচ্ছে 9+ আউট অফ 10। এইভাবে সৃজনশীল লিখবা। সো গতে অবশ্যই 2 পারা, ঘতে অবশ্যই গতে অবশ্যই 3 পারা, ঘতে অবশ্যই 4 পারা। এরপরে সে এমসিকিউ। এমসিকিউর ক্ষেত্রে বায়োলজি এবং কেমিস্ট্রি, বি অ্যান্ড সি, এগুলোর জন্য মূল বই রিডিং দিবা প্রচুর, ঠিক আছে? আর আমাদের আদার সাবজেক্টস, এগুলোর জন্য আমরা যদি গাইড বই পড়ি বা টেস্ট পেপার মেডিজি থেকে যদি আমরা এমসিকিউ সলভ করি তাহলে বেটার। আমরা ডেইলি 2 থেকে 3 ঘন্টা বরাদ্দ রাখবো এমসিকিউর জন্য, যেটা কেউ করতেছে না। তোমার যদি আমার গাইডলাইন ভালো লাগে এবং তুমি যদি এসএসসি পরীক্ষার আগে আগে প্রতিদিন ফ্রিতে সিকিউ এবং এমসিকিউ সলভিং ক্লাস, যেটা থেকে 100% কমন আসবে, এনডিসি হোলি ক্রস, সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি কলেজ অ্যাডমিশনের ফ্রি প্রস্তুতি এবং এইচএসসি লাইফের পুরা ফ্রি গাইডলাইন, প্লাস একাডেমিক অ্যাডমিশনের 30% প্রি বুকিং ফ্রিতে, প্লাস তোমার এইচএসসি লাইফের প্রথম 4টা চ্যাপ্টার সম্পূর্ণ ফ্রিতে পড়তে চাও, তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে একটা গুগল ফর্মের লিঙ্ক দেওয়া আছে, ফর্মটা ফিল আপ করতে হবে আর জাস্ট ফেসবুক গ্রুপটাতে জয়েন দিতে হবে। ইটস কমপ্লিটলি ফ্রি, এখনই জয়েন করে ফেলো, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ভিডিওটা পজ দাও, পজ দিয়ে জয়েন করো, দেন আবার ব্যাক আসো। আচ্ছা, গেল এগুলা। এরপরে আসি যে কিভাবে আমরা নাম্বার বেশি পাবো। নাম্বার বেশি পাওয়ার জন্য আমার একটা ওয়ার্ড শিখতে হবে, দ্যাট ইজ কল্ড ডিফারেন্সিয়েশন, মানে এটাকে অন্তরীকরণ বলা যায়, বাট আমি এটাকে এইভাবে ব্যাখ্যা করি, ডিফারেন্সিয়েশন মানে আমার খাতাটাকে ডিফারেন্ট করা। যেমন ধরো সে টু সে সবাই আমার, ধরো একটা জায়গায় সবাই দাঁড়ায় আছে, এরকম হাতাটা বড় হাতার শার্ট পরছে, কোনো একজনের হাতাটা এরকম উঠানো, হ্যাঁ, ও এরকম করে বাইসেপ দেখাচ্ছে, অবভিয়াসলি এটা ডিফারেন্টলি দেখা যাবে যে না, ঠিক আছে, যে না ওর জিনিসটা ডিফারেন্ট। সো ঠিক তেমনই তোমাকে তোমার খাতাটাকে ডিফারেন্ট করতে হবে। কেন করতে হবে? যখন বোর্ডের এক্সাম তুমি দিবা, খাতা কার কাছে যাবে ইউ ডোন্ট নো। শহরের স্যারের কাছেও যাইতে পারে, গ্রামের স্যারের কাছেও যেতে পারে, স্ট্রিক্ট টিচারের কাছে যেতে পারে, আবার হালকা টিচারের কাছে যেতে পারে। এবং এখানে আরও একটা বড় পয়েন্ট হইলো যে এখানে কিন্তু তোমার রোল লেখা নাই। স্কুলে একটা আনফেয়ার অ্যাডভান্টেজ তুমি কিন্তু পাও, যে খারাপ রোল হলে খারাপ নাম্বার দেয়, ভালো রোল হলে ভালো নাম্বার দেয়, বাট বোর্ড এক্সামে এইসব কোনো কাহিনী কিন্তু নাই। সেক্ষেত্রে ডিফারেন্সিয়েশনটা তোমাকে করতে হবে। এক হইলো সাইজ দিয়ে, আমার খাতায় নর্মালি 4 থেকে 5 থেকে 6টা লুজ আমি নিতাম, খাতা হইতে মোটা, মন ভরে লিখতাম, কিন্তু তাই বলে এই না যে ভুজুং ভাজাং দিব, মোটামুটি ইনফরমেটিভ ভাবে বড় করে লিখবা। দ্বিতীয় যেটা, সেটা হলো কালার্স, গ্রিন অ্যান্ড ব্লু। যদি সময় থাকে নীল কালি দিয়ে 1 নং প্রশ্নের উত্তর লেখে, সবুজ কালি দিয়ে আন্ডারলাইন। যদি সময় কম থাকে তাহলে শুধু নীল কালি দিয়ে আন্ডারলাইন করার চেষ্টা করবা। গ্রিন অ্যান্ড ব্লু কালার থাকলে, খাতা সৌন্দর্য থাকলে নাম্বার বেশি দেবে। 3 হলো কাটাকাটি করা যাবে না, কাটাকাটি করলে একটানে কাটে দিতে হবে। অনেক স্টুডেন্ট আছে প্রথমে একটা সৃজনশীল লেখছে, শুরুতে ঘ্যাচ করে দিছে কাটে, টিচার প্রথমেই খাতাটা দেখে নেগেটিভ ইম্প্যাক্ট। 4 হলো তোমাকে যদি কোনো কিছু চায় পয়েন্ট করে লিখবা, গ নাম্বারের ক্ষেত্রে 6টা পয়েন্ট দিবা, ঘ নাম্বারের ক্ষেত্রে 8টা পয়েন্ট দিবা, অর্থাৎ মার্কের চেয়ে ডবল পয়েন্ট। 5 নাম্বারে প্যারা করে লিখবা, গ নাম্বারে যদি চাও 3টা প্যারা করবা, ঘ নাম্বারে 4টা প্যারা করবা। এরপরে হলো তুমি যেটা করবা, যদি পার্থক্য বা তুলনা চায়, পার্থক্য বা তুলনা হইলে তোমাকে অবশ্যই একটা টেবিল অ্যাড করে দিতে হবে, যে যেমন ধরো এই সাইডে রহিম আর করিম, যে আনাস ভাই ভার্সেস অন্যান্য ভাই, কে বেটার কে খারাপ এটা আমরা তুলনা করতেছি, সবসময় টেবিল দিবা। এর পরবর্তীতে যেটা করবা সেটা হলো যে টেবিলের পরে আমাদের স্পেলিং অ্যান্ড গ্রামার, স্পেসিফিক্যালি ফর ইংলিশ, স্পেলিং যদি ভুল যায় 100% নাম্বার কমাই দিবে,
2 হলো গ্রামার ঠিক রাখতে হবে, অর্থাৎ যে কোনো সেন্টেন্স লেখার সময় পড়ে দেখবা যে তোমার যে সেন্টেন্সটা লিখতেছো সেটা রাইট কিনা। এরপরে হলো আরেকটা জিনিস, ওন ল্যাঙ্গুয়েজ। তোমাকে যে কোনো কিছু নিজের ভাষায় লিখতে হবে ফর ইংলিশ। যেমন ধরো তোমাকে সামারি লিখতে বলছে, তুমি যদি এখন প্যাসেজ থেকে হুবহু তুলে দাও তাহলে 10-এর মধ্যে দিবে 6। তুমি যদি সেম প্যাসেজের লাইনগুলোকে নিজের ভাষায় একটু চেঞ্জ করে রাখো, দ্যাট মেক্স ইউ ডিফারেন্ট। এইম ইন লাইফ সবাই লেখছে ডাক্তার অথবা টিচার, তুমি লেখছো ইউ ওয়ান্ট টু বি এ বিজনেসম্যান, ইউ ওয়ান্ট টু বি অ্যান অ্যাস্ট্রোনট, দ্যাট সাউন্ডস ডিফারেন্ট, দ্যাটস ডিফারেন্ট। ওকে, সো ওন ল্যাঙ্গুয়েজে লেখার চেষ্টা করতে হবে। এরপরে যদি আমরা চলে আসি আরেকটা বিষয়, যে আর কি করলে আমার খাতাটা ডিফারেন্সিয়েট হবে, সেটা হলো বায়োলজির ক্ষেত্রে চিত্র অ্যাড করা। প্রতিটা গ আর ঘতে যেমনই হোক না কেন চিত্র দেওয়ার চেষ্টা করবা। আমাদের ফিজিক্স এবং ম্যাথের এবং কেমিস্ট্রির ক্ষেত্রে যদি পারো, যদি কোনো জায়গায় গ্রাফ দেওয়ার অপশন থাকে গ্রাফ দেওয়ার চেষ্টা করবা। ম্যাথের ক্ষেত্রে ট্রাই করবা ইলাবোরেটলি ম্যাথ করার জন্য, কখনো শর্টকাট দিয়ে ম্যাথ করবা। এটা ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, জেনারেল ম্যাথ হোক, হায়ার ম্যাথ হোক, ট্রাই করবা ইলাবোরেটলি ম্যাথ করার জন্য। কখনো শর্ট করে ম্যাথ করবা না, বড় করে ম্যাথ করবা, 2-4 লাইন বেশি লিখবা যাতে টিচার বুঝে। নাহলে কোনো কারণে টিচার কাটে 0 দিয়ে দিল, কি করবা তুমি? যায় খাতা চ্যালেঞ্জ করতে কিন্তু জানতে পারবে না যে তোমাকে একটা 0 দিছে। এরপরে আমাদেরকে ম্যাথের পরে আমাদেরকে আরেকটা জায়গায় ফোকাস দিতে হবে, সেটা হলো 7 CQ রুল। কখনো কখনো আই রিপিট, কখনো একটা সিকিউ ছাড়ে আসবা না। অনেকে আছো প্রথম থেকে খুব বড় করে লিখতে চাও, পরের দিকে যায় সময় থাকে না। ট্রাই করবা এখন থেকে বাসায় প্র্যাকটিস করে 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 একটা মোটামুটি পেজ খুঁজে বের করা, যে আমি মোটামুটি 3 পেজ করে যদি সিকিউ লিখি, আনাস ভাই বলছে দেখে যে 4-5 পেজ লিখতে হবে এমন না। তুমি যদি 3 পেজে কমফোর্টেবল থাকে, 7টা সেঞ্চুরি শেষ করতে পারো, তুমি তাহলে 3 পেজেই লেখো, এর বেশি তোমার করার দরকার নেই, ঠিক আছে? আর আরেকটা যেটা ইংলিশের ক্ষেত্রে, সর্বশেষ আবারও বলবো, ইংলিশের ক্ষেত্রে রিঅ্যারেঞ্জটা বাবা মিস করেও না। রিঅ্যারেঞ্জে যত বেশি পারো এফোর্ট দাও, কারণ যদি কারো রিঅ্যারেঞ্জ মিস যায় মেজরিটি অফ দ্য টাইম তার ক্লাসটা ছুটে যায়। আর আমি তোমাকে লাস্ট একটা সাজেশন দিই, এমনি আর করে তো বাড়তেই আছে, বাট না বাড়ায়ও আসলে উপায় নাই। এই পুরো জায়গা জুড়ে আরেকটা বড় করে লিখতে চাই, সেটা হলো কনফিডেন্স। দেখো যারা বোর্ডে ভালো করবে, তারা যারা বৃত্তি পাবে, তারা কেউ এখন পাশ ফেল নিয়ে চিন্তা করতেছে না। তুমি তোমার ব্রেনকে যদি অনেক বেশি নেগেটিভ দাও, সে নেগেটিভ জিনিসটাকে ম্যাটেরিয়ালাইজ করবে। সো তুমি অলওয়েজ থিঙ্ক পজিটিভ, যে আমি ভালো করব, আমি ভালো করব, ইনশাল্লাহ আমি ভালো করব, ইনশাল্লাহ আমি ভালো করব, আমি প্লাস পাবো। এই পুরো সেন্টারে যদি একজন বৃত্তি পায় সেটা আমি পাবো, আমি বৃত্তি পাবো, আমি গোল্ডেন পাবো। অলওয়েজ এরকম পজিটিভ রিইনফোর্সমেন্ট ব্রেনকে দিতে হবে। অ্যান্ড ইউ হ্যাভ টু বি কনফিডেন্ট যে যা আছে ভাগ্যে হয়ে যাবে, তাইলে দেখবা রেজাল্ট ভালো আসবে। আর তুমি যদি আল্লাহ পাস হবে কিনা, আল্লাহ ফেল করবো নাকি, ও ভাই রে কিছু পড়া হয় না, তাহলে দেখবা যে পরীক্ষার রেজাল্ট খারাপ হয়ে গেছে, ঠিক আছে? এবং মহান আল্লাহ তাআলার কাছে হাত তুলে প্রচুর দোয়া করবা, প্রচুর চাবা। আমি তো প্রত্যেকটা এক্সাম দেওয়ার আগে 2 রাকাত করে নফল নামাজ পড়ে যেতাম, ওখানে বসে বসে ইয়া হাকিমু পড়তাম হলো 100 বার, আয়াতুল কুরসি পড়তাম, তারপরে হলো ওই যে পড়া শুরুর একটা দোয়া ছিল না, ভুলে গেছি দোয়াটা, ওই দোয়াগুলা পড়ে টড়ে পরীক্ষা দিতাম। এই জিনিসগুলো খুব কাজে দেয়, কারণ উনি যদি না চান তাহলে তুমি যা করো কোনো লাভের লাভ কিছু নেই। এবং অবশ্যই আজকের গাইডলাইন এখানেই শেষ। অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপটাতে জয়েন দিও। তোমাদের সাথে প্রত্যেকটা পরীক্ষার পর ইনশাআল্লাহ দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম, টাটা।